স্টেজের ওপর উঠে হঠাৎ কেঁদে ফেললেন মনির খান। মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলতে বলতে গলা ভেঙে গেল তার, কারণ আজ তিনি প্রথমবার প্রকাশ্যে বলে দিলেন অঞ্জনা তার সাথে ঠিক কী করেছিলেন। বন্ধুরা, আজ আপনাদের এমন একটি সত্য ঘটনা শোনাবো যা শোনার পর আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। আপনারা ভাবেন মনির খান আর অঞ্জনার ভালোবাসা কতটা গভীর ছিল, কিন্তু বুকের ভেতর জমে থাকা যে কষ্টের পাহাড়, সেটা যখন তিনি বলতে শুরু করলেন, নিজেকে আর সামলাতে পারলেন না। হ্যাঁ বন্ধুরা, মনির খান নিজের মুখে বলছিলেন এই কথাগুলো। তিনি বলেন, আমি তখন কলেজ জীবনে পড়ি। প্রথম যেদিন অঞ্জনাকে দেখি সেদিনই তার প্রেমে পড়ে যাই, কিন্তু সে আমাকে যেভাবে ধোঁকা দিয়েছিল তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। এই কথাটা বলার সময় তিনি অঝরে কাঁদছিলেন, কারণ এই একটি ঘটনার মধ্যেই লুকিয়েছিল ধনী আর গরিবের এক নিষ্ঠুর পার্থক্য। মনির খান বলেন, আমি গরিবের ছেলে ছিলাম বলে অঞ্জনার বাবা আমার সাথে মেয়েকে মিশতে দিতেন না, কিন্তু অঞ্জনা আমাকে সত্যিই ভালোবাসত। আমরা দুজন খুব ভালো বন্ধু ছিলাম। তারপর একদিন সব কিছু বদলে গেল। আমি এসএসসি পাশ করে এইচএসে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই দেখলাম অঞ্জনার বাবা সম্পূর্ণ বদলে গেছেন। আমি অঞ্জনাকে জিজ্ঞাসা করি, তোমার কি হয়েছে, তুমি কেন এমন করছো আমার সাথে? আমি তাকে বলেছিলাম, তোমার বাবা যাই বলুক, যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে তুমি কেন তার কথা শুনবে? এই কথা বলার পর থেকে অঞ্জনা আমার সাথে মিথ্যা বলা শুরু করে দেয় এবং খুব কম মেশে। আমি বারবার জিজ্ঞাসা করি, অঞ্জনা কি হয়েছে, কেন তুমি আর আমার সাথে মিশতে চাও না? বন্ধুরা, অঞ্জনা এমন একটা কথা বলেছিল যা শোনার পর মনির খান সত্যিই কান্নায় ভেঙে পড়েছিলেন। মনির খান বলেন, এই ঘটনাটি প্রায় 28 বছর আগের। যখন অঞ্জনার পরিবেশ বদলে যায়, তখন হঠাৎ করেই তার বাবার সাথে বিদেশে যাওয়ার প্রস্তুতি নেন অঞ্জনা। এমনকি যাওয়ার আগে আমার সাথে দেখাও করেননি। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে মেয়েটা আমাকে এত ভালোবাসত, সে কিভাবে এত বদলে গেল। পরে জানতে পারি তাদের পাড়ার এক আত্মীয় বলেছিলেন, আমি গরিবের ছেলে বলেই অঞ্জনাকে আমার কাছে আসতে দেওয়া হয়নি। মনির খান বলেন, আমি তাকে এত ভালোবাসতাম আর এখনও ভালোবাসি, এতটাই ভালোবাসি যে তার জন্য অসংখ্য অ্যালবাম তৈরি করেছি। আপনারা তো জানেন সেই গানগুলো কতটা হিট হয়েছে। কথা বলতে বলতে আবার কেঁদে ফেলেন মনির খান। তিনি বলেন, অঞ্জনার এই বদলে যাওয়া আচরণ আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল, কিন্তু আমি সেই কষ্টকে গানে রূপ দিলাম এবং সেই গান বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে গেল। এখন সেই অঞ্জনা নিজেই আমার কাছে ফিরে আসার চেষ্টা করছেন। কিন্তু একটা কথা তো সত্যি, যখন আমি গরিব ছিলাম তখনই তিনি বিদেশে চলে গিয়েছিলেন। কিছুদিন আগে শুনেছিলাম তার বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন জানা যাচ্ছে তিনি নাকি বিবাহিতও নন। এই কথা তার এক আত্মীয়ের মাধ্যমেই জানা গেছে। তো বন্ধুরা, আপনারাই বলুন, আমার কি তার সাথে আবার সম্পর্কে জড়ানো উচিত? আমার মনে হয় না। সে যেমন করেছে সে তেমনই থাকুক, আমার নিজের মতো করে নিজের সংসার সাজানো উচিত। এই প্রশ্নটাই আপনাদের কাছে রেখে দিলাম। বন্ধুরা, এই কথাগুলো বলতে বলতেই মনির খান আবার কান্নায় ভেঙে পড়েছিলেন। এখন আমি আপনাদের দেখাবো মনির খানের সেই আসল ইন্টারভিউটি, যেখানে তিনি নিজের মুখে সব সত্য কথা প্রকাশ করেছেন। চলুন সেই ইন্টারভিউটি একসাথে দেখে নিই। কিন্তু উনি কখনো আমাকে ডাকেন নাই। আমার ভিতরে একটা কষ্ট বা একটা লোভ কাজ করতো যে কবে কখন উনি ডাকেন, সেদিনে হয়তো আমার জীবনের সঙ্গে। তখন কি আপনার মনে হয়েছিল যে এতগুলো অ্যালবাম দিলাম, তাহলে কি আমার গানগুলো ভালো হয়নি বা তিনি পছন্দ করেন, এরকম একটা মনে মনে হতো। তারপরে সেই ভুল ভাঙলো কবে? আমি হঠাৎ ওনার একটা ফোন পেলাম। আমি তখন বাংলাদেশ আনসার ভিটিভিতে চাকরি করতাম। তো সখীপুর একাডেমিতে একটা প্রোগ্রামে আমরা গেছি অফিস থেকে। প্রোগ্রাম সেরে সন্ধ্যার পরে আমরা ওই মাঠের চারিদিকে সুন্দর জায়গা, তো হাঁটাহাঁটি করছি, এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনটা ধরলাম, ধরবো বললো যে আমি সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল বলছি, এটা কি মনিরের নাম্বার? তা বলছে, জি আমি বলছি। আমি সালাম দিলাম, বলছি। তাহলে তুমি কোথায়? আমি বললাম যে আমি তো সখীপুর। তাহলে আগামী পরশু দিন, কালকের দিন পর তোমার একটা ফিল্মে গান গাইতে হবে, তুমি কি পারবে? তা আমি তো তখন শরীর কাঁপা শুরু করছে যে আমি যে ব্যক্তিটির চিন্তা করছি, যার গান গাবো অপেক্ষায় আছি, সেই ব্যক্তি নিজে ফোন করে আমাকে। তা আমি বললাম যে আমি কখন আসবো? তাহলে কালকে তুমি এসে আমার গানটা শিখে যেও। আমি কোথায় আসবো? তা বললো যে শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে বেলা 4টার সময় আসো। আমি 3টার আগেই চলে গেছি। তো উনি একটা গান মিউজিক করছিলেন, তা আমি ভয় আর ঢুকি নাই। তো ওনার সাথে কাজ করে সেলিম। তাকে আমি বললাম, সেলিম ভাই আপনি একটু বলেন যে আমি এসছি। তা বলার সাথে সাথেই উনি দরজা খুলে এসে আমাকে জড়াই ধরে বললো যে তুমি এসছো? ও তুমি তো 4টের আগেই চলে এসছো, আসো আসো বসো, কী খাবা বলো। তো যাই হোক, উনি তখন ওই ডায়েট ভার্জিনটা খেতেন, সবসময় খেতেন। তো ওইটা একটা আমাকে খেতে দিলেন। আমি বসলাম, বসে বললো তোমাকে আমি নিজে টেলিফোন করলাম কেন জানো? তা বলছি যে না। বলে আমি গতকাল আমি সেলুনে বসে চুল কাটাচ্ছি,
তো একটি গান আমি শুনে এত ভালো লাগলো আমার কাছে, তো আমি বললাম যে এই গানটি কে গেয়েছে। তো যে আমার চুল কাটাচ্ছে সে বলতেছে, স্যার আপনি এই শিল্পীকে চিনেন না? তো বললো, কে, কি ভারতের কোনো শিল্পী? তো বললো, না, এটা বাংলাদেশের শিল্পী। তাহলে গানটা আরেকবার দাও তো। তো আমি 3 বার গানটি শুনলাম। গান হলো বিধি আমার চোখ অন্ধ করে দাও। শোনার পরে ওই ক্যাসেটের কাভারে যে ছবিটা আছে, সে ছবিটা সেলিনের ওই ভদ্রলোক দেখিয়েছে। দেখানোর পরে বললো যে এই ক্যাসেটটা আমার কাছে আছে, তো মনির খান। তো যাই হোক, নাম্বার ওই সেলিমের কাছ থেকে নাম্বার নিয়ে সে আমাকে বললো যে আমি তখনই তোমাকে চিন্তা করলাম যে এই গানটি তোমাকে আমি করাবো। সেটা কি ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। আব্বাজান ছবিতে আমি গান শিখলাম, পরের দিন আমি গাইলাম। তা উনি প্রথম গাচ্ছে ওনার গান, আমি তো পুরা কাঁপাকাঁপি অবস্থা, মাইক্রোফোনে সুর, মাইক্রোফোনের সাথে যে মিতালিটা হওয়া দরকার সেটা হচ্ছিল না কোনোভাবেই। তো উনি রেকর্ডিং রুম থেকে বেরিয়ে এসে আমাকে আবার বললো, তুমি কি ভয় পাচ্ছ? আমি বলছি, জি আমি ভয় পাচ্ছি। তাহলে তুমি বসো, চলো গল্প করি। অনেকক্ষণ গল্প করে ওনার জীবনের অনেক কথা বলে, প্রথম গান লিখতে গিয়ে কী হয়েছিল, আলাউদ্দিন আলী চাচার সাথে তার অনেক সম্পর্ক কথা বললেন, কাজ করতে কত ধমক খেয়েছে, কীভাবে কাজ করা শিখেছেন, কীভাবে গিটার বাজাতেন, সে বাচ্চু ভাইয়ের কথা, শেখ ইস্তেক ভাইয়ের কথা, অনেক কথা আমাকে শোনালেন। শুনে আমাকে স্বাভাবিক করে বললো, তুমি এখন শুধু রিহার্সাল করো, আজকে গানটা রেকর্ড করবো না, তুমি কয়েকবার গাও। আহমেদ ইমতাজ বুলবুল যে কত বড় মাপের একজন মানুষ, আমাকে রিহার্সাল করার কথা বলে আমাকে বেশ কয়েকবার গানটি গাওয়ালো। গাওয়াই দেখি পরে একটা ভালসারিন আমার সই করাচ্ছে। আমি তো গান তো হয়নি, গান ফাইনাল হয়ে গেছে। তো গান হয়ে গেছে, গান হয়ে গেছে, তুমি যে রিহার্সাল করেছো না, তুমি যে কত সুন্দর গিয়েছো সেটা তুমি এখনো জানো না। গানটাকে আমরা একটু গুনগুন করব। জি। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই, তোমারই প্রার্থনা ছাড়া বুকে আর কোনো প্রার্থনা নাই। ঈশ্বর আল্লাহ বিধাতা জানে আমি তোমাকে কতখানি চাই। এবং এই শুরু হলো, তারপরের গান। তারপরে একদিন পর আমাকে আবার ফোন করলো, আচ্ছা, যে তোমার আরও গান আছে। তো যাই হোক, আমি তখন খুব আনন্দ পেতাম এবং মনে হতো যে উনি আমাকে আরও আগে ডাকলো না কেন, তাহলে মনে আমি পারছি, ওনার মনের যে চাওয়াটা সেটা পূরণ করতে পারছি। এরকম আমি আমার বাবাকে ফোন করলাম যে বাবা, এরকম আমার যে স্বপ্ন ছিল ওনার গান গাবো। তো উনি আমাকে একটি গান গাওয়ানোর পরে আমাকে আজকে আবার ডাকছে। তো হচ্ছে, বাবা এই ডাকার মূল কারণ তুমি তোমাকে ঠিক রেখো, গলাটা ঠিক রেখো, তুমি প্রতিদিনই তোমার পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করার জন্য যদি তুমি নিজে ঠিক রাখো তাহলে তুমি প্রতিদিনই পরীক্ষায় পাশ করবা। অবহেলা করো না, নিজের দায়িত্বটুকু নিজে পালন করো, তোমার ভালো জিনিস সবাই খুঁজে নিবে, তুমি তোমার জায়গায় ঠিক থাকো। তো তখন আমি বললাম যে আমার বাবার কাছে ফোন করছি, উনি কথা বলেছেন, তা বলছে ওনার সালাম দিও আমার। তার কিছুদিন পরে আমাকে প্রেমের তাজমহল ছবির একটি গান গাইতে উনি বললেন। উনি আমাকে বললেন যে একটি গান তোমাকে আমি গাওয়াবো, কেন জানি মনে হচ্ছে গানটি মানুষের কাছে ভালো লাগতে পারে। আমি তো অনেক গান সৃষ্টি করেছি, তা আমি বুঝতে পারি যে কোন গান মানুষের কাছে দ্রুত পৌঁছাবে, কোন গান মানুষের কাছে বেঁচে থাকবে। তো এই গানটি তুমি একটু যত্ন করে গাও, আমার মনে হয় তুমি একটা চলচ্চিত্রের একটা পুতুল তুমি পেতে পারো। এটা কি এই বুকে বইছে যমুনা? যমুনা। আচ্ছা, অসাধারণ সেই গান। জি, গানটি আমি গাইলাম, গাওয়ার পরে এবং সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে বুলবুল ভাই কিন্তু তখন পর্যন্ত জাতীয় পুরস্কার পায়নি। জি, উনি কষ্ট নিয়ে বলছিলেন যে আমি এত গান করলাম, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম অসাধারণ, আমার সারা দেহ খেয়ে গো মাটি, আমার বুকের মধ্যে মন যেখানে, সুন্দর গানগুলো। তারপরও সে জাতীয় পুরস্কার পায়নি। শোনার পরে আমি একটু চমকে গেলাম যে উনি যখন পায়নি তা আমি এই গান গিয়ে কেমনে সম্ভব। তো এই গান গাওয়ার পরে যখন জুরি বোর্ড হলো, আমরা গানটাকে একটু শুনে নিই। অবশ্যই, কারণ আজ তো আসলে শুধু কথা বলে গেলেন, একটু সাথে সাথে গানটা না হলে তো মানুষ মনে করতে পারবে না। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল। এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল,
তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল। এই গানটি তো আপনার সঙ্গে কনক চাপাও গিয়েছিলেন। কনক আপা। এবং পরবর্তীতে যেটা হলো যে জুরি বোর্ডের বিচারে এই গানটি শ্রেষ্ঠ আমি গান। পুরস্কার পেলাম, কনক বুলবুল আপা ভাইও পেলেন, ছবির পরিচালক পেলেন, বুলবুল ভাই পেলেন, মানে সবাই না মনে হলো যেন এই ছবিটি পুরস্কারের জন্যই। এই ছবিতে আপনি আরেকটা গানও করেছেন, আর আরেকটি গান আরেকটি গান ছিল, করেছিলাম। ওই গানটি ছিল ওই গানটির কথা এই মুহূর্তে আমি বলতে পারছি না। আমি বুলবুল ভাইয়ের আরেকটি গান গেয়ে আমি দুই ননের আলোচনা। হ্যাঁ, আপনি এরপরে দ্বিতীয়বার সেই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আপনার বুলবুল ভাইয়ের সুরে এই কথায় দুই নয়নের আলো ছবির গান, দুই ননের আলো, সেই গানটি ছিল। সেখানে একটা গান ছিল ও খুশি ও খুশি, আমার খুব পছন্দের এই গান। জি। আরেকটি গান ছিল তুমি খুব সাধারণ একটি যে গানটি মেয়ে। আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ড জি পেয়েছেন। জি, এই গানটি হলো তুমি খুব সাধারণ একটি মেয়ে, তোমাকে বেসেছি ভালো, চিন্তায় চেতনায় তুমি যে আমার দুই নয়নের আলো, তুমি খুব সাধারণ একটি মেয়ে। কিন্তু আমি তো খুশি ও খুশি গানটা শুনতে চাইবো। এই ছবি যে আরেকটি গান আমার খুব পছন্দ, একটু মুখটা একটু করুন। পুরা গানটি মনে আছে কিনা? ও খুশি তুমি কি যে রূপসী, তোমার অন্তরে পুষি। আচ্ছা, হঠাৎ করে বললে অনেক সময় শিল্পীরা অপ্রস্তুত হয়ে যায়। যাই হোক, আমরা চলে যাই সেখান থেকে যে আপনি চলচ্চিত্রে তো গান করেছেন অনেক, কিন্তু আপনার অডিও অ্যালবাম, 4টি অ্যালবাম আপনি আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে করেছেন, যেখানে আমরা অসাধারণ কিছু গান পেয়েছি। বিশেষ করে আমি তো আটানার জীবন এই গানটির কথা বলবো, যে ওই গানগুলো যখন তৈরি হচ্ছিল বা কিভাবে আপনি তার সঙ্গে সময় দিয়েছেন বা কিভাবে গানগুলো প্রস্তুত হলো আর কি। হ্যাঁ, বুলবুল ভাই, আমি তাকে মামা বলতাম, মামা বলতাম। যখন ফিল্মে গান করা শুরু করলাম তখন ভাই ভাই সম্পর্কে চলছিল, কিন্তু ওনার প্রতি এমন একটা সম্মান, এমন একটি শ্রদ্ধাবোধ আমার জন্মালো, তখন না ভাই বলাটা আমার কাছে বেয়াদবি মনে হতো। তা ওনার কাছে আমি বললাম যে আমি আপনাকে মামা বলতে চাই। তাহলে কেন? এমন যে মামা বলতে চাই কারণে যে আপনাকে আমার অন্যরকম সম্মানের জায়গায় আমি রাখতে চাই। তো ঠিক আছে। তা উনি বললেন তাহলে মামা তুমি সন্ধ্যায় চলে এসো। শুরু করলেন। উনি তো খুব রসিক মানুষ ছিলেন, খুব মিষ্টি রসিক। তো উনি তখন কোনো ওই ফিল্মের গানই করতেন, দেশের গান করতেন, কিন্তু অ্যালবামের গান কখনো করেন নাই। আমি বাসায় গিয়ে আমি বললাম যে যেহেতু মামা সম্পর্কে আমরা আজকের থেকেই শুরু করলাম, তা আমি আরেকটি জিনিস আপনার কাছে প্রস্তাব দিতে চাই। তো হ্যাঁ বলো। তাই বললাম যে আমি কিছু গান আপনার করবো, একটি অ্যালবাম আগামী ঈদে আপনার লেখা সুরে আপনার সঙ্গীত পরিচালনায় আমি একটা অ্যালবাম করতে চাই। না না না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি করি নাই কখনো, এটা আমি পারবো না, কারণ যেন আপনিই পারবেন। তো অনেকভাবেই সে রাজি হচ্ছিল না। আমি তো নাছোড়বান্দা হাত পায়ে চিপে ধরে তাকে রাজি করালাম। করার পরে মামি, ওনার ওয়াইফ, এই সুবর্ণা মামি, উনি বললেন যে বুলবুল, এই ছেলেটি একটু গান পাগল ছেলে, ও তো পাগল, গানের জন্য পাগল, তো এত করে বলছে, তুমি কেন রাজি হচ্ছ না? রাজি হও, আমি তো আছি, আমি হেল্প করবো, তুমি শুরু করো, হ্যাঁ এই ছেলেটির কাজটা তুমি করো। চলো ঠিক আছে সুবর্ণা, তুমি বলছো, আমি শুরু করলাম। তখন আমাকে বললো যে মামা তুমি তোমার গাওয়া যতগুলো ক্যাসেট আছে সবগুলো আমাকে দাও, আমি শুনতে চাই তুমি কী ধরনের গান করলে ভালো হয়, তোমার ভেরিয়েশনটা আমি দেখতে চাই। আরও কিছু শিল্পীর কথা বললেন, তাদের ক্যাসেট আমি দিলাম। তো উনি শুনলেন 1-2 মাস ব্যাপী, সবার গান শুনলেন, শুনে ওগুলো আবার নোট করতেন। বিশ্বদার ওই গান তার এত ভালো লাগছে, অ্যান্ড্রোদার ওই গান ভালো লাগছে, রবি চৌধুরী ভাইয়ের ওই গান ভালো, অনেক শিল্পীর গান তিনি শুনে শুনে নোট ডাউন করলেন, করে বললেন যে মানে আমি এইভাবে একটা প্ল্যান করছি, আমি এইটা ভেঙে চুরে কাজ করতে চাই। তাহলে ঠিক আছে। তো উনি গান লেখা শুরু হলো, লিখে উনি আবার ছিঁড়ে ফেলে, লেখে আবার ছিঁড়ে ফেলে। তো প্রথম একটা রোমান্টিক গান উনি করলেন, যে তোমার মাথায় কত চুল, সেই চুল পরিমাণ ভালোবাসা আমায় যদি দিতে, আমি আর কিছুদিন থাকতাম বেঁচে এই না পৃথিবীতে। তা বললাম যে এই তো সুন্দর, বলছে এটা চলবে, ফিল্ম মনে হয় না তো? তা বলছে না। তখন গান শুরু হলো, প্রায় 7-8টা গান হওয়ার পরে ওনার কলম থেকে আর কোনো গান বের হচ্ছে না। এই গানের মধ্যে কি বহু চিঠি লিখেছে বা আটানার জীবন, এগুলো আটানার জীবন এটি আছে, চিঠি লিখেছে, বউ ভাঙা, এটার মধ্যে রেডি আছে, এই 8টার মধ্যে।
হ্যাঁ এটা রেডি আছে। না আটানা জীবন তখন রেডি নাই, আমি সেটাই বলছিলাম আর কি, চিঠি লিখেছেও রেডি নাই। আচ্ছা এই দুটা রেডি নাই? রেডি নাই। আচ্ছা তো উনি আবার কেন পিছু ডাকো, উনি লিখলেন আজ ঝড় হবে বৃষ্টি হবে লিখলেন, দর্জি বাড়ি চল লিখলেন, এরকম ভাড়া করে ওইটাও কি ভাড়া করে তখন রেডি হয়েছে, এটার মধ্যে রেডি হয়ে গেছে। তাহলে আমরা ভাড়া কইরাটা একটু শুনি। জি জি জি। এই 8টার মধ্যে ভাড়া কইরা ওই গানটা যেহেতু আমার পছন্দের, এই গানটা একটু। ভাড়া কইরা আনবি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের কবর, সে যদি পায় রে খবর কেমনে দিবি লাশের কবর, আমারে জাগিতেই হবে যদি গোতার নয়ন ভাসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে, চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে। কত বাস্তব। জি। এরপরে তারপরে আমরা তাহলে তারপরে ওনার ভিতরে কলম এমন আর একটা বের হয় না, কলম দিয়ে কিছু ব্রেক হয়ে গেল, কোনো গান বেরোচ্ছে না। 1-2 দিন করতে করতে 16 দিন ওনার কলমের মাথায় কোনো গান নাই। তা আমি খুব বিরক্ত হয়েই, মানে আমি এমন একটা বিরক্ত হলাম যে উনি বুঝতে পারলেন যে আমি খুব অখুশি এবং চোখে পানি টলটল করছে। তা আমি যখন বিদায় নিয়ে আসছি তখন ওই মামি ফলো করছে বিষয়টি। তা মামি বললো যে তুমি কই যাচ্ছ? আমি চলে যাচ্ছি। তখন রাত প্রায় 1:30 থেকে 2টা বাজে। তো আচ্ছা তুমি একটু আসো। এসে বলছে বুলবুল তোমার কি হয়েছে, তোমার গান হচ্ছে না কেন? এই ছেলেটি আসছে আর ফিরে যাচ্ছে, তুমি কি, তোমার সমস্যা কোথায়? তো হচ্ছে সুবর্ণা আমি তো গান লিখতে পারতেছি না, আমি কলম থেকে কোনো গান আমার বের হচ্ছে না, আমি ওর জন্য গান যে করবো আমি কোনো থিম পাচ্ছি না। তো এটা কোনো কথা? ছেলেটির ঈদ চলে আসছে সামনে, সবার ক্যাসেটের কাভার হয়ে যাচ্ছে, পোস্টার হয়ে যাচ্ছে, ও কবে কাভার করবে, কবে পোস্টার করবে, কবে কপি করবে, এটা তো সময়ের ব্যাপারটা আছে, তুমি অনীহা করলে তো হবে না, তুমি সিরিয়াসলি নাও বিষয়টি। ওর পত্রিকায় চলে আসছে ঈদের অ্যালবাম আসছে তোমার লেখা সুরে। তো এই জিনিসটা উনি খুব, ওনার খুব কষ্ট লাগছে, লজ্জাও পাইছে উনি। তো বললো যে মামা তুমি চলে যাও। তা আমি বাসায় চলে গেলাম। চলে যাওয়ার পরে দেখি ভোর 5টা, 4:30, 5টার দিকে আমার দরজা খটখট খটখট করে আওয়াজ হচ্ছে এবং প্রথম দিকে ছোট, পরে অনেক বড় বড় করে। আমি উঠে দেখতে শুরু বললাম কে? তাহলে মামা আমি। আল্লাহ। আমি দরজা খুলে দেখি বুলবুল ভাই বুলবুল দাঁড়িয়েছেন মামা। এবং যে প্যান্ট এবং যে গেঞ্জি পরা ওই অবস্থায় আসছে। তাহলে মামা আপনি এখানে কোনো সমস্যা? তো বলছে না মামা তোমার মামি খুব বকাঝকা করছে যে তুমি বুলবুল গান লিখতে পারবে না, কোনো আমরা মানতে হবে, যাও গান না লিখে তুমি ঘুমানোর দরকার নেই। তা আমি কলম নিয়ে খাতা নিয়ে বসে চিন্তা করি, আমি তোমার মুখটা দেখো খারাপ লাগছে, তা আমি একটা গানের মুখ লিখে আনছি, দেখো তো হয় নাকি। উনি আপনার বাসায় চলে গিয়েছেন? হ্যাঁ। তা বলছি বলেন মামা। তো বলছে আমি ল্যাংটা ছিলাম, ভালো ছিল শিশুকাল, আমার মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল, আমি আবার ল্যাংটা হয়ে গেছি 10 জনের খবর দে, আমার মায়ের কবর যেখানেতে সেইখানেতেই কবর দে। আমি বিশ্বাস করবেন না বকুল ভাই, গতকাল সকালের এই খবরটা শুনে যেমন সারা পৃথিবীর মানুষ, বাংলা ভাষাভাষী যারা আমরা ছুটে ছিটে আছি, যেমন ওই যে চোখ ভিজে গেছে, ভিতরটা কেঁপে গেছে, আমার তখন মানে একটা আনন্দ বলেন আর কি যে একটা অনুভূতি, আমি জড়ায় ধরছি। আমার ড্রয়িং রুমে বসে হামনদে উনি গানটা রেকর্ড করে দিলেন, সুরটা তুলে দিলেন। একটু গানটা গুনগুন করেন। আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, আমি ল্যাংটা ছিলাম ভালো ছিল শিশুকাল, মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্ভেজাল, আমি আবার ল্যাংটা হয়ে গেছি, আমি আবার ল্যাংটা হয়ে গেছি, 10 জনারে খবর দে, মায়ের কবর যেখানেতে সেইখানেতেই কবর দে, আমার মায়ের কবর যেখানেতে সেইখানেতেই কবর দে। কি বলবো, মানে এই 16 দিনের কষ্ট আমি বিশ্বাস করবেন না, আমি মনে হলো তার বুক থেকে আর আলাদা করব না। তারপর বললেন যে মামা তুমি যে কষ্ট পেয়েছো আমি দুঃখিত, তুমি সন্ধ্যায় চলে আসো। সন্ধ্যায় গিয়ে দেখি গানটা পুরো রেডি করে ফেলছে। তো বলে তুমি এখন লিটনটা খবর দাও, লিটন রিকোয়েস্টটা রিদম করে ফেলি, কালকে রেকর্ডিং হবে। এভাবে গান সব শেষ হলো। তখন আমাকে বললো যে মামা আমি তো অ্যালবামে কাজ করি না, আর কি ধরনের গান এখানে করা উচিত।
তা বললাম যে আমার গান শোনে বেশি গ্রামের মানুষ, গ্রামের কোনো গান এখানে এখনো সেভাবে আসে নাই। অঞ্জনার কথা কি বলা হয়েছিল? হ্যাঁ, অঞ্জনার গানের আমি সমস্ত অঞ্জনার গান তাকে দিয়েছি, সব শুনেছে সে। কিন্তু তিনি তো কোনো গান করেন? হ্যাঁ, করেছে। করেছে। আচ্ছা, সেই প্রসঙ্গে আসবো পরে, আগে এগুলো শুনে নিই। তারপরে আমি বললাম যে গ্রামের একটি গান দরকার। তো হচ্ছে কেমন গান হতে পারে? আমি হচ্ছে গ্রামের গান কি হতে পারে সেটা সাবজেক্টটা আপনি নেন। তিনি বললেন যে এমন কি হতে পারে যে একটা গ্রামের সাধারণ পরিবারের একটা বধূ চিঠি লিখেছে, হ্যাঁ, অল্প বেতনে তার স্বামী ছোট্ট একটা শহরে কাজ করে, হয়তো সপ্তাহে বা 10 দিন 15 দিন একদিন বাসায় যায়, কিন্তু ওই বধূ তার আঙিনায় বিভিন্ন শাকসবজি চাষ করে। যখন নিজের চাষ করা সবজি বা লাউ শিং মাছ দিয়ে রান্না করে, তখন ওই স্বামীকে না খাওয়াতে পেরে তার কষ্ট বেদনা ওই কালি নিয়ে 2-1 লাইন লিখে বোঝানোর চেষ্টা করে। আবার অভাবী সংসারে ওই বাসারই একটা ননদ, তার বিয়ে হয়েছিল, সংসারটা হয় নাই, ফিরে আসছে। এখন এই ভাবির এই গোপনীয় প্রীত বা লম্পই তেল পুড়িয়ে বা লণ্ঠনের তেল পুড়িয়ে যে স্বামীর সাথে প্রেম করবে, চিঠি লিখবে, এটি সহ্য করছে না। তা ননদ এবং শাশুড়ি মিলে এই বধূর চুল টেনে ধরে মারা শুরু করলো। তখন এই কেঁদে কেঁদে চোখের কাজল ভিজিয়ে চিঠি লিখলো বউ। কি লিখলো? হ্যাঁ, গানে গানে বলে। লেখাটার আগে বললো যে মামা এই গান লিখতে হলে আমার গ্রামে যেতে হবে। আচ্ছা, যাক, প্ল্যান করে আমি, আমার ওয়াইফ, মামি এবং এই মন তার ছেলে তখন ছোট, গাজীপুর, আর মামা গেলাম আমরা সাভারের দিকে। ওনারই তখন গাড়ি ছিল মার্ক 2। এই গাড়িতে করে গেলাম সাভারের দিকে। যখন সাভার বাস স্ট্যান্ড পার করলাম, তখন মাগরিবের আজান হলো। তো উনি বললেন যে ডান পাশে যে ঘাসে মোড়ানো রাস্তা, এদিকে ঢুকে যাও। তো আমরা ঢুকে গেলাম। ঢুকে কিছুক্ষণ পরেই দেখি এক মহিলা চেক শাড়ি পরা, মাজা একদম বেড়িতে বাঁধা, ও বটি, আচ্ছা, বটি নিয়ে লাউ গাছে থেকে লাউ কাটলো। তো হচ্ছে মামা গাড়িখান থামাও, আমি গান হয়ে গেছে। কি হয়ে গেছে? তো হচ্ছে মনে করো এই লাউটা, আরে পাশের ওই যে গর্তে শিং মাছ ছিল, ধরে নাও ওখান থেকে শিং মাছ ধরছে, তো রান্না করছে, স্বামীকে খাওয়াতে পারছে না, রাত হয়ে গেছে, খবর দেওয়ার কোনো উপায় নাই, টেলিফোন নাই। চিঠি লিখছে যে ওগো আমি এত সুন্দর করে রান্না করলাম, আমরা খেলাম, তোমার জন্য এত মায়া লাগছিল যে তুমিই সেই মাছ এখানে রেখে গিয়েছিলে, সেই মাছ বড় হয়েছে, তোমার লাগানো সেই লাউ গাছে লাউ হয়েছে, অথচ তোমাকে বাদ দিয়ে খেলাম। এই লিখতে গিয়ে শাশুড়ি ননদ তাকে খুব প্রেশার ক্রিয়েট করতেছে। এই যে একটা টানাপোড়ন, বধূর চোখের কাজল ধুয়ে ধুয়ে সেখানে পড়ছে। তো উনি গানটা লিখলেন। দুর্ভাগ্যজনিত আমরা ক্যাসেট প্লেয়ার নিয়ে যাইনি। আচ্ছা, এখন মনে রাখবো কিভাবে? তো বলে যে মামা তুমি সুরটা মনে রাখো। তা আমি তো সব কিছু ভুলে গিয়ে শুধু শুধু তুমি লাল্লা করে একটু মনে রাখো। আচ্ছা, মনে রাখলাম। বললো তুমি গাড়ি টান দাও। গাড়ি টান দিয়ে বেড়িবাদ দিয়ে এসে সোজা উত্তরায় দেখবেন একটা সনি, একটা রোডের ওই পারে একটা ইলেকট্রনিক্স দোকান আছে, বড় একটা। আচ্ছা, তা আমি আর বুলবুল ভাই দৌড় দিয়ে পার করে ওখানে যেটা অ্যাওয়ার সেট ছিল নিয়ে টিডিকে ক্যাসেট ঢোকাই দিয়ে আমরা ওই বুলবুল ভাই ওরম করতেছে, ওই কাঠ বাজাচ্ছে, দোকানে সব লোকজন হাঁকে তাকায় কি হচ্ছে, বুঝতে পারি পাগল হয়ে গেল নাকি। সবাই এসে গানটা শেষ করার পরে বলছে যে স্যার আপনারা বসেন, কফি না চা খাবেন? তো বুলবুল ভাই বলছে আসলে তা না, আমরা একটি গান করেছি, সুর ভুলে যাচ্ছিলাম, দৌড়ে এসে আপনার হেল্প নিলাম, তো এই সেটটি আমরা কিনে নিতে চাই। তখন ওই ম্যানেজার বললো যে স্যার আমাদের কপাল যে 2জন মানুষ আপনারা আমার দোকানে এসে একটা ছোট সেট নিয়ে রেকর্ড করলেন, তো এটা আমি আপনাদের গিফট করতে চাই। 1300 টাকা দাম, কোনোভাবেই সে টাকাটা নিল না। তো সেই সেটটি এখন আমার কাছে আছে। তো সেই গান বললো যে মামা এই গানটা আশা করি মানুষের কাছে ভালো লাগবে। আর সে মানুষের কাছে এত ভালো লেগেছে যে এটা গ্রামে গঞ্জে না, আমাদের মতো ড্রয়িং রুমের শ্রোতাদেরও অনেক প্রিয় একটি গান হয়েছে। মানে এই যেমন পশম কাটাতে উঠছে গান। আমি তো বুলবুল এমন একজন মানুষ ছিলেন, উনি বুঝতেন, যেমন প্রেমের তাজমহল সময় বললেন যে মামা এই গানটা মানুষ পছন্দ করে। এই গানটার সময় নিশ্চয়ই বলেছেন, উনি বলেছেন যে চিঠি লিখেছে বউ, দেখো মামা এটা আকাশে বাতাসে। আপনি গানটা একটু গান না একটু। জি। চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে, যেন শাশুড়ি না দেখে, যেন ননদি না দেখে, বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে, চিঠি লিখেছে, চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে। কিন্তু এটা তো পেলাম,
আমি তো খুঁজছি সেই গানটি, যে গানটি আমার হৃদয়ে ছুঁয়ে আছে, হাজার মানুষের হৃদয়ে ছুঁয়ে আছে, আটানার জীবন চার আনা ঘুম। এই গানের গল্পটা হলো, আমরা যখন চিঠি লিখেছে বউ ভাঙ্গা ভাঙ্গা হাতে, আপনার ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, আপনার ভাড়া করে আনবি মানুষ, সব গান শেষ করলাম, 10টা গান রেকর্ড করে ফেলছি। আচ্ছা, পান্না ভাই পান্না অডিওটার আজম। মালিক, পান্না আজম। আমরা রেকর্ড করে সুবর্ণা মামি, আমার ওয়াইফ, আমরা, পান্না ভাই, আজম বাবু ভাই সবাই বসে আমরা ওয়েসিস থেকে খাবার নিয়ে এসে খেতে বসলাম। এটা কি 2004 না 5-এর কথা? 2004-এর কথা, 2004-এর কথা। ওয়েসিস থেকে খাবার এনে খেতে বসলাম, তখন বুলুল ভাই বললো যে পান্না, তুমি বাবুকে বলো এই গানগুলো 10টা গানই আমরা শুনবো, খাবার খেবো এবং তুমি মন্তব্য করবা। তুমি তো বহুদিন ধরে, আমার খুব ভয়ে আছি, ও পাগলের কথা আমি ফেলতে পারলাম না, আমি এখনো পর্যন্ত আমি পাচ্ছি না যে আমি গানগুলো মানুষের কাছে ভালো গান দিতে পারছি। তো গান শোনার পরে বললো পান্না বলো কিছু, তো বললো বুলুল ভাই গান অসাধারণ গান হয়েছে, কিন্তু কোনো দোকানে বাজার পরে আমাদের মতো মানুষ বা সাধারণ মানুষ দাঁড়িয়ে গানটা শুনে যাবে এরকম গান এখনো হয়নি। কে বললেন? পান্না আজম। পান্না ভাই। আচ্ছা। বলে যে ওর যে গান বিধি আমার চোখ অন্ধ করে দাও, তোমার কোনো দোষ নেই, জোর করে ভালোবাসা হয় না, সুখে থাকা হলো না আমার, গান শুনলেই কিন্তু আমরা গতি থামিয়ে দিই, অন্তত পুরাটা না শুনলে অল্পটি শুনে যাই। এই গতি থামিয়ে দিয়ে মানুষকে গান শোনার মতো গান এখানে হয়নি। ডাক দেবে যে তুমি শুনে যাও, কই যাও। উনি কথাটা লুফে নিলেন। তখন উনি খুব মন টন খারাপ করে, খুবই লোক ছিল তো, তখন বলছে যে মামা একটু কাগজ কলম হবে? তা বলছে হ্যাঁ হবে। তো এই অডিওটার প্যাড নিয়ে আমি দিলাম, দিয়ে উনি মুখটুকু লিখে একটা সুর করে বললেন যে লিটনকে একটু ডাকো তো। লিটন ভাই ডিজিটনে উপরে কাজ করতেছিল। তা আমি লিটন ধরে বললাম, বললো যে বুলুল ভাইকে বলো আমি আধা ঘন্টা পরে আসতেছি। তা বুলুল ভাই বললো যে না, লিটনকে বলো এক্ষুনি আসতে, আমার এখানে আধা ঘন্টা হয়ে ওখানে যেতে বলো, আমার এটা থাকবে না। তা বললাম যে আপনাকে এক্ষুনি ডাকছে। তা লিটন দা চলে আসলো, বলে লিটন তুমি শুদ্ধ শিগগিরই মেশিনটা নিয়ে আসো, কোনো প্রশ্ন করো না, আমার ভিতরে একটা জিনিস গুমরে কাঁদছে, এটি আমি তোমার সাথে একটু রিদমটা করে ফেলতে চাই। লিটন দা বুঝে ফেলছে, সাথে সাথে সাত্তারের পাঠিয়ে দিয়ে আসলো, সে বলছে তুমি করো, রিদমটা করো, পাড় ভাঙাটা রিদম করো। আচ্ছা। উনি বুঝাই দিলেন। তা উনি বললেন যে তারারারারা 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 তারারারা তারারারারা। পান্না ভাই দৌড়ে এসে বলতেছে বুলুল ভাই এটি কি আপনি গান করছেন? এটাকে শুনছি আমি। তো বলছে না, তুমি বলার পরে বলছে এটাই করেন, কথা সাজান, কথা সাজান। তখন সুরটা আগে আসছে, আগে আসছে। তখন কথাটা লিখে দেখেন, বলতেছে মামা আটানার জীবন চার আনা ঘুমে, 2 আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর 2 আনা বাকি। পান্নাকে ডাকো তো। পান্না এসে বলছে যে পান্না শোনো তো, আটানার জীবন 4 আনা ঘুমে, 2 আনা প্রেমের ফাঁকি, ও জীবন তোর আর 2 আনা বাকি, ও জীবন তোর আর 2 আনা বাকি। এটা তো মুখটা উনি শুনলেন। পান্না ভাই বললো যে বুলুল ভাই আপনি অন্তরাও করেন না, এই মুখটুকু গিয়ে ছেড়ে দেন, তাতেই চলবে, আর কিছু দরকার নেই, আপনি এটা রেকর্ড করে ফেলেন। ওই দিনই মানব ভাইকে ডেকে রেকর্ড করা হলো। কিন্তু অন্তরা তো সহজ ছিল, অন্তরাগুলো তো আমার কাছে আরো বেশি হৃদয়স্পর্শী মনে হয়। 2 ছটাক চক্ষু, 2 নদী পানি, কেমনে বলো ধরে, 1 ভরি অন্তর, 3 পাহাড় দুঃখ, কেমনে বলো ধরে, বিচ্ছেদেরই সহজ নামতা তুমি বোঝো নাকি, ও জীবন তোর আর 2 আনা বাকি। পরের অন্তরটা একটু শুনি। 1.5 পোয়া মগজ, 6 কালের স্মৃতি, কেমনে বলো ধরে, 6 ফোঁটা রক্তে 9 চিতার জ্বলন, কেমনে বলো ধরে,
বিরহেরই সহজ অঙ্ক তুমি বোঝো নাকি, ও জীবন তোর আর দুই আনা বাকি। কি অসাধারণ কথা, এবং এটার সঙ্গে সুরের যে মাখামাখি, এবং আপনি অসাধারণ গেয়েছেন বলে এটা সারা বাংলাদেশের মানুষের যারা ভালো গানের শ্রোতা তাদের সবার হৃদয়ের গান হয়েছে। কিন্তু আজ বুলবুল ভাই চলে গেছেন, কিন্তু তার জীবনের দুই আনা যে বাকি ছিল সেই বাকির অভাব পূরণ করতে কি তিনি চলে গেছেন? আমি আসলে যে মানুষটি আমাদেরকে এত তার অসাধারণ সৃষ্টিগুলো দিয়ে গেছেন, আপনার কণ্ঠে দিয়েছেন আর আমাদেরকে দিয়ে গেছেন সেগুলো শোনার জন্য, আমাদের কান পর্যন্ত এসে হৃদয়ে সেই গান কিন্তু স্থান পেয়ে গেছে। আমরা সেই গানগুলোকে, এই গানগুলো যতদিন থাকবে ততদিন কিন্তু বুলবুল ভাই বেঁচে থাকবেন সব শ্রোতার হৃদয়ে। যতদিন বাংলাদেশ, যতদিন বাঙালি জাতি থাকবে ততদিন বুলবুল ভাই তার সৃষ্টির মাঝেই বেঁচে থাকবেন, অমর হয়ে থাকবেন। আপনি কিছু বলবেন? বলবো আর বলবেন নিয়ে উনি মৃত্যুকে নিয়ে এত বেশি গান লিখতেন। আমার গান লিখছেন ভাড়া করে আমি মানুষ কান্দিতে মোর লাশের পাশে, চারিদিকে রাখবি নজর সেনা যেন দেখতে আসে, সে যদি পাইরে খবর কেমনে দিবে লাশের কবর, আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে। মানে গানগুলো সৃষ্টির পেছনে যে স্মৃতিগুলো, এগুলো প্রতি মুহূর্তে বকুল ভাই আমার বুকের মধ্যে বেঁধে। আপনি তো তার সান্নিধ্যে ছিলেন দীর্ঘ সময়, রাত বিরেতে ছিলেন। আপনার কি মনে হয় কখনো যে তার ভেতরে একটা কষ্ট ছিল সব সময়, একটা চাপা অভিমান, চাপা কষ্ট নিয়ে তিনি চলে গেছেন? প্রচণ্ড অভিমানী ছিলেন, কখন অভিমান করতেন। বন্ধুরা, আসলে এই মনির খান এবং অঞ্জনার এই ঘটনাটা শুনে সত্যিকারের অনেক মানুষেরই কষ্ট লেগেছে, অনেক মানুষের কষ্ট লাগার কথা। কারণ এই যে মনির খান এবং অঞ্জনার যে ভালোবাসার কাহিনীটা নিয়ে প্রায় 42টার বেশি গান বেরিয়ে গেছে, আর এই গানের প্রতি মানুষের ভালো একটা আগ্রহ আছে। কিন্তু মনির খানের প্রতি কিছু মানুষ নফরত করে এই জন্য যে মনির খান তিনি যারা নমাজ পড়ায় মুয়াজ্জিন এবং ইমামদেরকে তিনি মোল্লা কাঠমোল্লা বলেছিলেন, এটাই বড় ভুল কাজ করেছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে নিজেদের খেয়াল রাখতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে মনির খানের বিষয়ে কোনো কিছু মন্তব্য করতে পারেন। ধন্যবাদ। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।